সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বর্ষমুখর রাতে আপনাদের বিডি চ্যানেল 4 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফরিদ। আজকে আমাদের সামনে যাকে অতিথি হিসেবে এনেছি, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, ছাত্র রাজনীতি, তারপর মূল দলের রাজনীতি তিনি করে এসেছেন। একসময় পৌর বিএনপির দায়িত্ব পালন করেছেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন তিনি এখন বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিজেকে গ্রামে গঞ্জে মানুষের সামনে যেভাবে তিনি দৌড়াদৌড়ি করছেন, এতে করে প্রশংসা চারদিকে। তো আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। স্বাগত আপনাকে, স্বাগত বিডি চ্যানেল 4 যে অজপাড়াগায় এসে কিশোরগঞ্জের মতো জায়গাতে আপনার এই চ্যানেলটা চালাচ্ছেন। এই জন্য জেলা পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং আপনার দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা বেশি করব না। আমরা জানি যে আপনি ছাত্র রাজনীতি মানে জীবনের কলেজ জীবনের শুরু থেকে আপনি ছাত্র রাজনীতি করে এসেছেন। তো ছাত্র রাজনীতির তখনকার সময়টা আপনি যদি একটু বলেন, তাহলে এখন যারা রাজনীতি করছেন তারা অন্তত পক্ষে একটু বুঝতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই রাজনীতিতে আমার কোনোভাবেই আসার কথা ছিল না। আমি কীভাবে আমি জড়িয়ে গেলাম এই ছাত্র রাজনীতিতে। আসলে মানুষ যখন কলেজে যায়, ছাত্র যখন হতে যায়, ছেলে যখন বড় হয়ে কলেজে যায়, তখন তার মধ্যে কলেজ কেন্দ্রিক কিছু প্রবলেম অ্যারাইজ করে। তখন মানুষ মনে করে যে এই প্রবলেমগুলো কেউ না কেউ প্রতিবাদে যাওয়া উচিত। আসলে ওই প্রতিবাদের ভাষাতেই বন্ধুবান্ধব একসাথে ঘুরতে ঘুরতে তখন একজন বেরিয়ে যায় যে ওই একটু জুড়ে প্রতিবাদ করে। পরে সবাই মিলে ভাবে যে ওই যেহেতু জুড়ে প্রতিবাদ করেছে ওই নেতা হওয়ার উপযুক্ত, ওকেই আমরা মানি। সেই নেতৃত্ব কিন্তু গড়ে উঠে একদম ছোটোবেলাতে। আমিও যে সময় এটাতে জড়ালাম, আপনিও এই সময় কলেজের স্টুডেন্ট, আপনিও এই রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে জড়িয়ে গেলাম, পরে আর ছাড়তে পারলাম। এখন মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছুর মধ্যে এই পথে না যেয়ে আর একটু সোজা পথে হাঁটলেও ভালো হতো। যাক, তারপরেও মনের শান্তি সেটা যে গত 17 বছরে আপনি জানেন ছাত্র রাজনীতির আমাদের অধ্যায়টা একটু ছোট ছিল। আমাদের ছাত্র দল ওইভাবে প্রস্ফুটিত হতে পারে নাই। অনেক কষ্ট করে তাদেরকে সংগঠনগুলোর কার্যক্রম চালাতে হয়েছে, যেটা আমাদের জন্মের সময় আমাদের করতে হয়েছে। জানেন যে আমি যে সময় ছাত্র রাজনীতি আসি, সেই এরশাদ বিরোধী আন্দোলন চলে, সেইখান থেকে আমার রাজনীতি শুরু করা। সেই সময়েও আমাকে সেই জীবনে কত 28টির মতো মামলা খেতে হয়েছে। এরশাদ আমাকে 3 বার জেলে দিয়েছে। সেই সময় নির্যাতন ভোগ করেছি, পরে হাসিনার আমল পার হয়েছে, সে সময় হয়েছে। তবে গত 17 বছরে আমরা যা করেছি, যা পেয়েছি, এটা আসলে কোনো সাথে তুলনাহীন নির্যাতনের মধ্য দিয়ে একটা রাষ্ট্রের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে। আমরা একটা টিভি চ্যানেলে দেখেছিলাম যে আপনি ধান ক্ষেত থেকে লাইভ দিচ্ছেন এবং একটা টক শোতে অংশগ্রহণ করেছেন। এবং আরেক দিকটা আমরা যেহেতু সাংবাদিকতা করি জানি যে পুলিশ এবং ডিবি হন্যে হয়ে খুঁজছে যে আপনি কোন জায়গা থেকে লাইভ দিচ্ছেন। এই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটা করেছেন এটা খুবই একটা নাজুক অবস্থা। আর এত বাজে অবস্থায় দাঁড়িয়ে মানে আমি দিনের বেলা এক সাংবাদিক ফোন করলেন যে আপনারা একটা লাইভে আপনার সাথে কথা বলবো। সম্ভবত কি দেশ টিভি না কি টিভি, ডিবিসি সরি। পরে আমাকে বললো, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না সন্ধ্যাবেলায় যে আসলে আমার কি পরিস্থিতিতে মোকাবেলা করতে হবে। ঠিক বিকাল হওয়ার পরে পরিবেশটা এমন ঘোলাটে হলো, আমি যে কোথায় যাচ্ছি, কোথায় যে ঠিকানা গাড়বো, এটাও আমার মাথার মধ্যে ছিল না। পরে টাইম হয়ে যাচ্ছে, একদিক দিয়ে আপনাদের সাথে কথা দিলে আমি চেষ্টা করি কথা দিলে কথা না মানে যাতে মিস না হয়। পরে আমি এক বিলের মাঝখানে দাঁড়িয়েছি, তখনই ফোন আসলো, টাইমও হয়ে গেল। তখন আমার এক ফ্রেন্ড ছিল, আজকে সদর উপজেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদুদ্দিন মাসুদ সোহেলকে বললাম কি করি। ও বললো আমি মোবাইল থেকে লাইভ ধরি, তো মোবাইল থেকে কথা বল, কি বলতে পারলে তো আমার সমস্যা নেই। পরে ওই বিলের মাঝখান থেকে সেই সাক্ষাৎকার দিলাম, কথা বললাম। ইন্টারেস্টিং হয়েছে, যার সাথে আমার সেই টক শোটা ছিল উনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, আজকে আমি যেটা জেলা পরিষদের প্রশাসক। তখন ওনার সেই কথা বলতে হয়েছে।
কথা বলার সময় বারবার ভাবতে হয়েছে আমি যে জায়গা থেকে কথা বলছি কত মিনিটের মধ্যে এই জায়গাটা ট্রেকিং হতে পারে, জি কত মিনিটের মধ্যে আমি ঘেরাও করে যেতে পারি, কত মিনিটের মধ্যে আমাকে জেলে যেতে হতে পারে। তখন আমি টাইম অনুযায়ী কথা বলছি এবং এমন জায়গা থেকে কথা বলছি যাতে আমাকে এই রেঞ্জের বাইরে আমাকে থাকা যায়, এবং রেঞ্জের বাইরে থেকেই সেই কথা বলেছি। এবং আমি তখন শেখ রাসেল সাহেব ছিল আমাদের এসপি, সাহেব বলা যাবে না, শেখ রাসেল, একটা স্টুপিড লোক ছিল, এই জন্য স্টুপিড বলবো। তার মধ্যে ন্যূনতম কোনো স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি ছিল না। সে ভাবতো সে এসপি না, সে আওয়ামী লীগের সভাপতি, সে ভাবতো সে যুবলীগের ক্যাডার। তাদের কারণেই এই অতি উৎসাহী কিছু মানুষের কারণে সে সময় প্রবলেমটা আরো বেশি হয়েছে। আওয়ামী লীগ যতটুকু না তার চেয়ে বেশি তারা। অথচ সেই আওয়ামী লীগকে তো এই লোকগুলো সেভ করতে পারে নাই। আজকে তো আওয়ামী লীগ তারা সেভ করলে শেখ হাসিনার মতো একজন মানুষকে এভাবে ভাবতে হতো না। আজকে দেখেন 18-19 বছর আওয়ামী লীগ আজকে কত কষ্ট করতেছে। আওয়ামী লীগে আমরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়েছে, আগেও নিষিদ্ধ ছিল। আর যে হত্যাকাণ্ড তারা করেছে ইতিহাসের 54-55 বছর বয়সে এত তো আর হয় নাই, তারা করেছে এই জন্য তাদেরকে সেই অন্যায় কাজের আইনগতভাবে ফেস করতে হবে। আমরা তাদের এই কষ্টের জন্য খুব কষ্ট লাগে, মাঝে মাঝে দেখি একটু একটু স্লোগান দেওয়ার চেষ্টা করে, কি কষ্ট হয়। জয় যদি এক জায়গাতে বলে 0.5 কিলোমিটার এক দৌড় দিয়ে যায় বলে বাবা, আগে আমাদেরকে নিয়ে আমাদের কি আর কি মারতো, আমরা এই আন্ডারগ্রাউন্ড এই সেই কত কথা। এই জন্য কাউকে ছোট করে দেখতে নাই। এই আওয়ামী লীগকে আমরা পারতাম 5ই আগস্টের পরে অনেক কিছু তাদেরকে মানে অপরাধের শাস্তির ব্যবস্থা করতে। তাদের নেতা ওবায়দুল কাদের বলতেন হাসতে হাসতে, আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই আমাদের 2 লক্ষ লোককে মেরে ফেলবে, আরেকজনে বলতো 20 লক্ষ। আমরা কি আপনি 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত বিএনপি কর্তৃক নির্যাতিত হয়ে কোনো নেতা মারা গেছেন? আমার চোখে সেটা মনে হয়। এবং আপনি সাংবাদিক হিসেবে আমার চেয়ে আরো ভালো জানেন। তারপরেও কিছু যদি হয়ে থাকে সেটা ব্যক্তিগত রেষারেষিতে অনেক কিছুতে। আপনি বলেন আমার মতো লোক, আপনি বলেছেন এই সরকারের সময় যত নির্যাতিত হয়েছে, আমি তো একটা প্রতিশোধের কথা বলিনি একবার। আমি বরঞ্চ আমার দলের অনেক নেতাকে বলি আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে আওয়ামী লীগ করতে দেয়, তাদেরকে আমাদের দলে এনে হাইব্রিড সাজিয়ে ওনাদেরকে আর ডিস্টার্ব করি না। ওরা যেহেতু একটা আদর্শ নিয়ে বেঁচে থেকেছিল, তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে ওখানে রাখেন, ওদেরকে ওদের মতো দল করতে দেন। দল যখন আবার সিদ্ধ হবে, অপরাধের বিচার টিচার হবে, রাষ্ট্র যখন মনে করবে, মানুষ যখন মনে করবে, তখন আসবে। আর আওয়ামী লীগ একটা বড় সংগঠনের সমর্থক আছে, তাদেরকে তো আমরা একদম সব মিনিমাইজ করে ফেলবো বিষয়টা এমন না। অতীতেও আমরা বলেছি যে বিএনপির মতো দলকে আপনি মিনিমাইজ করতে পারবেন না, করতে পারেও নাই। 17 বছরে অনেক চেষ্টা হয়েছে বিভিন্নভাবে, আমরাও সেই চেষ্টা করছি না। এবার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হয়েছে এই জন্যে যে এই দলটা গত 17 বছরে কোনো কিছুরই তোয়াক্কা করেনি। আপনি বলেন একটা মানুষের ভোটের কথা বললে নাই ভোট, আপনি বলেন রাজনৈতিক স্পেস দেওয়ার কথা, একটা জায়গাতে যে আপনারা এখানে টকশো করতেছে আজকে 18-20 বছর পরে, এই ধরনের একটা সুযোগ কি আপনি আমাকে দিতে পেরেছেন? আপনি আমাকে ডাকেনও নাই, কারণ আপনি জানতেন যে আপনি আমাকে টকশোতে ডাকলে আপনি বের হইতে পারবেন, সুতরাং আপনি এই রিক্সে যাবেন কেন? অবশ্য আপনি সাংবাদিক, আপনারা তো দর্পণ ছিলেন জাতির, আপনারা যদি সঠিক ট্র্যাকে সঠিকভাবে দেখতেন তাহলে হাসিনা এত ফেসিস্ট হতে পারত না। উনি ফেসিস্ট হয়েছে। আর আজকে আমরা দেখেন ইতিমধ্যে ক্ষমতায় বসেছি মাত্র 3 বছর 3 মাস হয়েছে, এর মধ্যে আমাদের বিরুদ্ধে যে কথাবার্তা বাজারে বলেন, যে অপতত্ত্ব মানুষকে ছড়ায়, যে মিথ্যা কথা বলে, আমরা খুব কষ্ট পাই। তারপরেও আমরা চিন্তা করি যে ঠিক আছে, দেখি সঠিক ট্র্যাকে আনা যায় কিনা, একদিন বুঝতে বুঝতে ঠিক হয়ে যাবে সামনে। এই জন্য আমরা চাই সবাই মিলেমিশে রাজনৈতিক দল করি। এই ছিল আমার রাজনৈতিক ব্যাখ্যা। আর নেতা হিসাবে আমি যেহেতু কিশোরগঞ্জের সন্তান, আপনারা আমাকে কলেজে একবার ভোট দিয়ে ভিপি বানিয়েছিলেন, সেই আমার প্রথম ভোট। এরপর থেকে আমি আর আসলে কোনো পদধারী নেতা হিসাবে টিকি নাই। দলে প্রতিযোগিতা থাকে, আমার চেয়ে অনেক যোগ্য লোকজন দলে ছিল, তারাই পদধারী হতেন, আমি পিছনে থাকতাম। এইবার আমার নেতা, যার প্রতি 16 কোটি মানুষের আস্থা আছেন, তিনি জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভদ্রলোক 17 বছরে বিদেশ থেকে বসে একটা সফল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমি সবসময় বলি এই ভদ্রলোক এমন কোনো দিন নাই, ডে নাই, এমন কোনো
টাইম নাই, সময় নাই, যেটাই আপনি বলেন, প্রতিটা সময় উনি আমাদেরকে খবর রেখেছেন। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল কত ছোট নেতা, এরপরে 17 বছরে ওনার সাথে প্রতি আন্দোলনের সময় প্রতি এর সময় কথা হতো, উনি আমাদেরকে অ্যাডভাইস করতেন, ভুল করলে শুধরাতেন, শেষ পর্যন্ত শুধরিয়েছেন, সাহস দিয়েছেন, আমরা সাহস নিয়েছি। নাহলে আমাদের মতো এই ধরনের বুর্জোয়া শ্রেণী রাজনৈতিক দল 17 বছর আন্দোলন করে ঐক্যবদ্ধ থেকে এত বড় একটা ফেসিস্টের সামনে এবং একটা ভূমিদোষ পরে একটা বিজয় অর্জন করা খুব কঠিন আমাদের মতো দলে। কারণ এই দলে আপনি ধরেন বহুরূপী মানুষ আছে, এই দল করতে যেয়ে আপনি দেখেন 17 বছরে যারা আওয়ামী লীগের সাথে চলে গিয়েছিল, জীবন বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে মিছিল করেছে, শেখ সাহেবের ছবি তুলেছে, জয়েন করেছে, আমাদের অনেক নেতা কর্মী। কেউ যদি জয়েন নাও করে থাকে, রাতের বেলা দেখা গেছে ওরা বড় বড় নেতার বারান্দাতে ঘুরত, তাদের আশীর্বাদ কিন্তু বেঁচে থাকার জন্য। আসলে উপায়ও ছিল না। তখনও আমরা কিছু মানুষ চোখের উপরে চোখ রেখে কথা বলেছি। আমরা ভেবেছি একদিন সূর্য উঠবে, কারণ সূর্য তো আর সারা জীবন থাকে না, সময় কারো একার না, এক সময় পরিবর্তিত হবে, সেটা আসবে। তো উনি আমাকে বিশ্বাস করে যে জায়গায় বসিয়েছেন, আপনি যে কথাটা বলেছেন, গ্রামে গ্রামে ঘুরছি, মানুষের কথা বলার চেষ্টা করছি। আসলে জেলা পরিষদের কাজই হয়েছে মানুষের কল্যাণে। জেলা পরিষদ কি জনসেবামূলক কাজ, এটা অনেকেই বুঝেন না, জানেন না। আপনাদের জ্ঞাতার্থে বলি, জনসেবা করার জন্যই জেলা পরিষদের জন্ম হয়েছে। আর যে অন্যান্য প্রশাসন দেখেন, ওরা রাষ্ট্রের কর্ম বাস্তবায়ন করার জন্য কাজ করে। আচ্ছা, এখানে পার্থক্য থাকে। মানে অ্যাজ পার কনস্টিটিউশন এমপি সাহেবদের তো আসলে আপনার ওই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা না, তারা শুধু আইন প্রণয়ন করবেন এবং স্থানীয় সরকার যে স্তরগুলি আছে তারা উন্নয়ন কর্মকাণ্ড কি করবেন, তারা বড় জোরে এলাকার জন্য দাবি তুলতে পারেন সংসদে, হ্যাঁ সংসদে, যে আমার এলাকার জন্য এটা দরকার ওইটা দরকার। কিন্তু এই ফেসিস্টটা আমি কি বলবো, এই এরশাদের আমলের পর থেকে দেখছি যে এই মাননীয় সংসদ সদস্যদেরকে এই চেয়ারম্যান মেম্বারদের মতো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত করা হয়, এবং এই কারণেই কিন্তু মূলত আপনার রাজনীতিতে ব্যবসায়ী লোকজনের রাজনীতিতে ব্যবসা বানানোর প্রবণতাটা শুরু হয়েছে। ধন্যবাদ, আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। দেখেন, 5ই আগস্টের আগে আমাদের সবার কিন্তু এই ধরনের একটা মুভমেন্ট ছিল, একটা আন্দোলন ছিল, যে আমরা স্থানীয় সরকারকে স্ট্রং করব, এমপিরা সংসদে বসে আইন করবে। এই কথা দুই দলে বলেছিলেন। আপনি দেখেন জুলাই যে সনদ হয়েছে সেটার মধ্যে এই কথা উল্লেখ আছে, আমাদের দলের ম্যানিফেস্টোর মধ্যে এটা উল্লেখ আছে, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা, আমি খুব রাজনীতিতে বিরোধী দলের যে সংসদে দেখি যে হাম বা জ্বালানি সংকট, এগুলি তাদের কাছে কোনো ব্যাপার মনে হয় না। তাদের কাছে জুলাই সনদটা হচ্ছে মূল কথা। কি আছে ভাই জুলাই সনদের মধ্যে? আচ্ছা, প্রথম শেষ করে নিই, আগের প্রশ্নের উত্তরটা আমি কমপ্লিট করে নিই। ওইখানে কিন্তু উল্লেখ ছিল স্থানীয় সরকার স্ট্রং করা হবে, এটা সব দলই বলেছিল। এর মধ্যে ওই যে বাচ্চা ছেলেরা যে দলটা করলো, এই দলের একটা ছেলে, সম্ভবত ওর নাম হাসনাত, ও বলেছিল যারা স্থানীয় সরকারকে অনেক শক্তিশালী করবে। আর ঠিক ওই দিন সংসদে দেখলাম ওই ছেলেটা দাঁড়িয়ে বলছে যে আমরা বাড়িতে গেলে, থানাতে গেলে কোথাও বসতে জায়গা পাই না, আমাদেরকে বসার জায়গা করে দেয়। রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ওনাদেরকে টিউন অফিসের উপরে একটা ব্যবস্থা করে দিবেন, তারা বসার জন্য খুব তাড়াতাড়ি কার্যক্রম শুরু হচ্ছে। অর্থাৎ স্থানীয় সরকারকে শক্তিশালী করে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কথা বলেছে, তারা এখন বলছে স্থানীয় সরকারের মাথায় বসে ওটাকে পরিচালনা করবে। আপনি বলেন, টিউন অফিসের মাথায় যদি পিসাব বসা থাকে, টিউনের মাথাকে একটা থাকবে, উপজেলা চেয়ারম্যানের মাথা একটা থাকবে, চেয়ারম্যান থাকলে কি একটা মাথা থাকবে? কোনোভাবেই শক্তিশালী হয়। তারপরেও তার দাবি করেছে, যেহেতু সরকারি দল মনে করেছে তাকে অ্যাড্রেস করা উচিত, তারা দাবি করছেন, এই জন্য হয়তো বা দাবি বাস্তবায়ন হবে। স্থানীয় সরকার শক্তিশালী হচ্ছে না। স্থানীয় সরকার শক্তিশালী না হলে গ্রামের সেই মানুষটা শক্তিশালী হবে না। কারণ আমাদের কাজটাই সে গ্রামের সেই মানুষকে তুলে আনা, যে গ্রাম থেকে হাজার হাজার মন ধান উৎপাদিত হয়, সেই ধান ঢাকায় বসে বসে আমরা খাই। যেই গ্রাম থেকে সবজি উৎপাদন সেখানে বসে খাই, যে গ্রাম থেকে ডিম উৎপাদন হয়, মুরগি উৎপাদন হয়, আমরা সেটা খাই। অথচ তাদের অ্যাড্রেসের বেলায় আসলেই আমরা একটু মাথা বলি করি। আচ্ছা, স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে প্রশ্নটা করেছেন হামের বিষয়টা গুরুত্ব পড়ছেন। একটু আগে স্বাস্থ্যমন্ত্রী
একটি স্টেটমেন্ট আমি দেখছিলাম, এটা নিয়ে আমিও কাজ করতেছিলাম। গত 6 বছর যাবৎ বাংলাদেশে হামির টিকা দেওয়া হচ্ছে, প্রেসিস সরকার দিতে পারে নাই। হামের কথা বলে, ইয়ার কথা বলে অনেক জালিয়াতি হয়েছে। টিকার কথা বলে সময় হানিফ সাহেবের সম্বন্ধে একটা কথাই উঠত যে টিকা জালিয়াত হিসাবে হানিফ সাহেবের একটা নাম ছিল, যিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন। তারা 4 বছরে করে নাই, কিন্তু গত 17 মাসে তো আমরা ছিলাম মানে আমাদের সমর্থিত গভর্নমেন্ট ছিল। এই গভর্নমেন্ট থাকার পরেও কেন হামের টিকাটা দেওয়া হলো না, আমার সেটা প্রশ্ন। আমার চোখের সামনে যদি আমার সন্তান হামের টিকায় মৃত্যুবরণ করে, আমি বাবা হিসাবে সেটা মানতে পারি না। আমি এক মা এবং তার বাবার চিৎকার শুনেছি, তাদের সন্তান জন্ম নিয়েছে 6 বছর পরে, তার এই সন্তানটা 11 মাসে মৃত্যুবরণ করে। একজন নেতা হিসাবে, একজন বাবা হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে এটা মানার মতো কোনো স্কোপ নেই না। আমি মনে করি অবিলম্বে সেটার একটা তদন্ত কমিটিও হয়েছে উচ্চ পর্যায়ে, সেটা যাদের নাম আসবে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। 1 আর 2 নাম্বার, গভর্নমেন্টকে অবশ্যই হামের বিষয়ে সিরিয়াস হতে হবে, এবং সিরিয়াস হচ্ছেও। আমরা টিকার ব্যবস্থা করছি। আর যারা জুলাই সনদ নিয়ে গল্পটা বেশি করেন, তারা আসলে রাতে ঘুমায়ও এই স্বপ্ন দেখেন, সজাগেও এই স্বপ্ন দেখেন। আর জুলাই সনদে যা আছে, ওনাদের সবচেয়ে বড় কঠিন বিষয়টা যেটা হয়ে গেছে, জুলাই সনদে যা যা ছিল প্রতিটা জিনিসেই তারেক রহমান সাহেব অ্যাড্রেস করে বাস্তবায়ন করে। 31 দফার মধ্যে ছিল, 31 দফার মধ্যে সবচেয়ে বড় কথা ছিল একটা সুষ্ঠু ভোট হবে। আপনি কি মনে করেন না এবার যে ভোটটা হয়েছে সুষ্ঠু ভোট হয়েছে? তাইলে আপনি ধরেন যে জুলাই সনদের অর্ধেক বাস্তবায়িত হয়ে গেছে। দ্বিতীয়তে আপনি আসেন, সেখানে শহীদদের রক্তের মূল্য দিতে হবে। শহীদরা মাসিক টাকা পাচ্ছেন, শহীদের বাবারা মূল্য পাচ্ছেন, তারা এই সরকারের প্রতি খুশি, তাদের কোনো কমপ্লেন নেই। এখন নাম্বার 3-তে আসলে আর কি দাবি দেওয়া আছে? আপনি বলেছেন 2 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তারেক রহমান সাহেব তো 2 বছর বেশি থাকতে চান না, অথচ এই দলকে অপমানিত 2 টার্মের বেশি থাকবেন না, উনি তো সেটা সই করেছেন। অথচ দেখেন এই ভদ্রলোককে ইনসাল্ট করার জন্য সে কিসের লেবার পার্টির কাছে যায় বলতো আপনারা কিন্তু 2 বার প্রধানমন্ত্রী হইতে পারবেন না, জামাতকে যায় বলতো আপনি 2 বার প্রধানমন্ত্রী হইতে পারবেন না, জাতীয় পার্টিকে বলতো 2 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, 2 বার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা কি ওনাদের আছে? একমাত্র বিএনপিকে এই কথা বলার জন্যই দুয়ারে দুয়ারে ঘুরে এই দলকে অপমানিত করেছেন। তারেক সাহেব সেটাকে অ্যাড্রেস করে বলেছেন যে না, আমি 2 বারের বেশি যাব না, উনি যাবেন না। আর কি দাবি দেওয়া আছে? আরো মোটা দাগে আপনি যদি আমাকে স্মরণ করিয়ে দেন, ডেপুটি স্পিকার নেওয়ার কথা ছিল বিরোধী দল থেকে। প্রথম দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব প্রস্তাব করেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আগেই আমরা বাস্তবায়ন করে আসুন। ওনারা সেটা নেন নাই, না নিয়ে জুলাইয়ের শহীদদেরকে অপমাননা করা হয়েছে, তাদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে। আমি তাই বলি, জুলাইয়ে যা যা স্বপ্ন ছিল আমার মনে হয় যে ম্যাক্সিমাম কাছাকাছি আমরা যাচ্ছি। 3 মাস সময় আপনি ইভালুয়েট করার সময় আপনি ক্রস ম্যাক্সিম করতে গেলেও তো আপনাকে সময় লাগবে। সুতরাং আপনি সময় দেন, ইতিমধ্যে আমরা তো সব কাজ করতেছি। আর আমি প্রশাসক হওয়ার পরে আমার নেতা প্রয়ার মিনিস্টার আমাকে বলেছেন গরিব দুঃখী মানুষকে অ্যাড্রেস করতে, আপনি যেটা বলবেন। এই জন্য আমি সেই হাওড় অঞ্চলে যাই, সেই গ্রামে যাই, সেই জায়গাতে যাই। একটু আমার একটা প্রশ্ন ছিল, আপনি জান তো এটা আমরা দেখি এবং পত্র পত্রিকাতেও আসে। এর আগে আমরা যারা পরিষদের চেয়ারম্যান, ধরেন জিল্লুর রহমান সাহেবের কথা বলতে হবে, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান সাহেব, ওনাকে তো কোনো সময় মানুষের কাছাকাছি যেতে দেখিনি, বা আমাদের এই প্রতিষ্ঠানের কিন্তু একটা বিটার এক্সপিরিয়েন্স তার মাধ্যমে কিন্তু আছে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি তো বেশ দৌড়াদৌড়ি করছেন, তো আমরা এটার প্রশংসা না করে আসলে পারি না। তো এখন আপনি কিন্তু অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই জানেন যে আপনি সাংবাদিকতা পেশার সাথেও কিন্তু আসলে জড়িত। আপনি একটা পত্রিকার সম্পাদক। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যে উনি কিন্তু জাতীয় পর্যায়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনার টক শো করেন, কিন্তু আমিও ওনার কাছে অনুরোধ করেছিলাম যে হতে পারেন আপনি জাতীয় প্লেয়ার, কিন্তু লোকাল মাটিকে একটু খেলবেন না। তাই উনি আজকে আমাদের মাঝে সেই খেলাটা খেলতে এসেছেন। তো আমি আসলে আপনি একটা কথা খুব ভুল বলেছেন, সেটা হচ্ছে আমি প্লেয়ার লোকালি, জাতীয় টিমে মাঝে মাঝে হায়ার যাই। আমি সবসময় লোকাল প্লেয়ার হিসেবে খেলতে চাই, এটাই আমার কাছে খুব পছন্দের জায়গা। তারপরে আপনি বলেছেন জাতীয় আসলে যেতে হয় এই জন্যে,
যে ওনারাও ডাকলে কথা বলার ইচ্ছা থাকে। 17 বছর আসলে কথা বলা যায় না। আর সাংবাদিকতা পেশাটা আমার খুব শখের চোখে, আমি সেটাতে অনেকদিন যাবত ইনভলভ আছি, এখনো আছি, আর আমি খুব এনজয় করি এটা। আর সত্য কথা মুখের উপর দাঁড়িয়ে বলা, এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। কোনো এই যে আপনাকে বলে ফেললাম যে আপনি কথাটা ভুল বলেছেন, এটা এভাবে না বলে এটাও বলতে পারতাম যে আপনি কথাটাকে একটু আরো গুছিয়ে বললে ভালো হতো, আমি আসলে এই প্লেয়ার না, কিন্তু আসলে স্টেট কার্ড কথা ছোটখাটো স্বভাব, এই স্বভাবটার জন্য আমি জীবনে অনেক পে করতে হয়েছে। আমি 17 বছরেও আমাকে অনেক সময় বলেছে, এই থানার ওসি আমাকে যেদিন রিমান্ডে নেয় যেদিন বলছিল যে আপনি একটু আমাদের সাথে ছলনে বলনে কথা কৌশলে থাকতে তো এমন হতো না, আমাদের সমস্ত নেতাই তো আমাদের কথাই চলে। তখন আমি উত্তরে বলেছিলাম যে সবাই যদি এমন চলে তাহলে তো আপনি কার বিচার করতেন, আজকে আপনি ওসিগিরি তো আপনার থাকতো না। হ্যাঁ, বিচার করেন, লুকিয়ে পেতেন না খুঁজে। এই জন্য একটা মানুষ থাকুক যারা প্রতিবাদ করতে পারে। যাক, আপনার প্রশ্নের শেষ উত্তরে বলি, আমি যে লোকের কথা আপনি বলেছেন উনি খুব ভালো মানুষ, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার যুদ্ধ করে একটা সুন্দর দেশকে স্বাধীন করেছেন। একটা মানুষ মুক্তিযুদ্ধ করার পরেই সে সার্থক, এরপরে জীবনে আর যদি কিছুও না করে তিনি সারা জীবনই এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হিসেবে থাকবে। ওনার মতো মানুষরা আসলে একটু বয়সে ওখানে বসেছে, ওনারও এই কর্মগুলো ছিল, উনি হয়তো একটু নীরবে করেছেন। আর আমরা আসলে ফেসিয়াল যুগে এসে পড়েছি, তো এখন একটু চেহারাটা বেশি না দেখাইলে মানুষ বিশ্বাস করে নেতা কোনো কাজ করে কিনা। আর মানুষ এখন নেতাকে বিশ্বাস করে কম, নেতাকে ভাবে ওই লোক কথা বলবে, যা বলছে এটা একদম সত্য না, উনি কথা বলে যাবেন পরে এটা ভুলে যাবেন। এই জন্যে ধরেন কোনো কাজে যাওয়ার আগে বলতে হয় আমি কাজটা করব, যাওয়ার পরে আবার কবে করব সেটার ঘোষণা করতে হয়, আবার কাজ শেষ হয়েছে কিনা এটারও আবার ঘোষণা করতে হয়। একটা কাজ করতে যায় 3 বার আপনি প্রচার করতে হয়। মানে আপনার সুবিধাবাদী রাজনীতিবিদদের কারণে যারা সাচ্চা রাজনীতিবিদ তারাও মানুষের সন্দেহের মুখে পড়ে গেছে। তো এই জন্যই আপনাকে নিজেকে প্রমাণ করতে হয়। প্রমাণ করার জন্য এখন গ্রামে ছুটতে হয়, এই যে আপনাদের সামনে কথা বলে মানুষকে প্রচার করতে হয়। এই যে আপনাকে বলছি জেলা পরিষদ একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনি জানেন আমাদের 25টা বাংলো আছে, এই বাংলোতে সাধারণ জনগণ থাকার ব্যবস্থা আছে। আপনি যেটা হোটেলে গিয়ে 5,000 টাকা দিয়ে থাকবেন, আমাদের বাংলোতে এটা আপনি 1,000 টাকা দিয়ে থাকতে পারবেন। আপনি যা ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে ক্লিক করবেন, করে আপনি বুকিং দিবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনাকে রাষ্ট্র নিরাপত্তা দিবে সেখানে, সেই ব্যবস্থা আছে। 5 স্টার মানে আমরা বাংলো করে রেখেছি, অনেকেই ভয়ে যায় না এবং একটা আতঙ্ক ছড়ায় এটা বড় মানুষদের জায়গা, এটা আমলাদের জায়গা, এটা নেতাদের জায়গা, এটা এমপি সাহেবদের জায়গা। বিষয়টা এমন না, যে এই মেসেজটাও আপনাকে জানাইতে হবে মানুষকে। নাম্বার 3, আমরা এই সমাজের যে বিষয়গুলো প্রবলেম মানে ছোট ছোট এই বিষয়টা আমি অ্যাড্রেস করার জন্য জেলা পরিষদ বেশি ব্যস্ত। আর বড় কাজ রুটস এন্ড হাইওয়ের কাজ, বড় বড় রাস্তা করা, এলজিডির কাজ, বড় বড় রাস্তা ব্রিজ করবে, পৌরসভার কাজ পৌরসভার নাগরিকদের বিষয়গুলো দেখবে। জেলা পরিষদ যে ছোট ছোট বিষয়টা তারা অ্যাড্রেস করতে ভুলে যায় কিংবা পারে না, সেটা আমরা করি। যেমন আমি ইতিমধ্যে পৌরসভার ভিতরেই চাচ্ছি 5টা জায়গাতে মহিলা এবং পুরুষের 2টা করে বাথরুম করে দিতে। এটা একটা অত্যন্ত জরুরি একটা কাজ। এই যে জরুরি কাজটা আপনি সাংবাদিক, আপনি আমাকে বলেননি, আমি আপনাকে বলেছি। জি, কারণ আমি মনে করেছি শহরের আমি সন্তান, আমি ঘুরতে যাই, কোন কোন প্রবলেম আমাদের ফেস করতে হয়। আমি 4টা জায়গা ইতিমধ্যে সিলেক্ট করেছি, আমরা প্রজেক্টও পাঠিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা কাজ করব। একটা আমরা মুক্ত মঞ্চে খাবাজারের মোড়ে, যেটা কালীবাড়ির মাঝখানে ওখানে, আরেকটা করবো একরামপুর ওই শাহজাদি জর্দাগরের পাশে, আরেকটা বড় বাজারে, আরেকটা করবো পুরান থানার দিকে, আরও পরবর্তীতে করবো একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য। আপনি দেখেন পুরুষ মানুষ তো অনেক সময় এই কাজটা বাংলাদেশের যে কোনো জায়গাতে দাঁড়িয়ে করে দিতে পারে, একটা বোনের জন্য কি কষ্ট হয় সেটা আপনি না চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন। সুতরাং আমি মনে করি যে এইটা অ্যাড্রেস করা উচিত। এই কাজটা করলে আপনি কতগুলা জায়গা থেকে সেভ হন। একটা হচ্ছে পরিবেশটাকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন। নাম্বার 2, অনেক অসুস্থতা থেকে আপনি বেঁচে যাবেন। কিডনি ফেলিওর থেকে ধরে অনেক কাজ প্রস্রাব ধরে রাখার মধ্যে এটা হয়, এই কাজগুলো করা যায়। আমি এগুলা ছোট বিষয় অ্যাড্রেস করতেছি। আপনি যখন স্টেশন থেকে নামার পরে আপনি দেখেছেন ওই জায়গাতে জঙ্গল ছিল, আমি একদিন গাড়ি চালিয়ে আসার পথে দেখছি 2 ছেলে বসে গাঁজা খায়। আমি মনে করলাম এই জায়গাতে তো ফুলের বাগান ছিল, গেল কোথায়? না, রেলিং টেলিং সব ছিল না, তো দেখেছেন সবগুলা বিক্রি করে খেয়ে ফেলছে, অবশ্য একটা জিডিও কেউ করে নাই। আমি অ্যাড্রেস করেছি, অলরেডি পরিষ্কার করেছি, পৌরসভার ডিএলজি মহোদয় তার লেবার টেবার দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সেটা করেছি এবং সেখানে খুব তাড়াতাড়ি একটা বাগানের ব্যবস্থা করব।
সেটার জন্য অ্যাড্রেস করি। আমরা একটা কচুরিপানার যে বিষয়গুলো রয়েছে, আমি তো মনে করি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে কিশোরবাসীকে আমি অনুরোধ করতে চাই, আমরা যে মানুষগুলো এই পৌরসভাতে বাস করি প্রায় 50 থেকে 70,000, আমরা যদি একটা করে কচুরিপানা তুলি প্রতিদিন 70,000 কচুরিপানা উঠে যায়। দুইটা করে তুললে 70 দুগুণে 1,40,000। আপনি বলেন তাহলে কচুরিপানা থাকার কথা না। অনেকে আমরা উদ্যোগটা নেই না। আমি আপনার মাধ্যমে যা কিশোরবাসীকে অনুরোধ করতে চাই, আসুন এই কচুরিপানা আমাদের দায়িত্ব পরিষ্কার করা। ইতিমধ্যে কয়েকটা ছেলেপেলে তারা উদ্যোগ নিয়েছে, আগামী মঙ্গলবার থেকে তারা চেষ্টা করবে। আমি ওনাদেরকে বলেছি যে তোমরা বড় করে চেষ্টা করুন। আমাকে বলেছে সব কচুরিপানা তারা পরিষ্কার করবে। আমি স্টপ হিয়ার। আমি বলেছি তোমরা ছোট ছোট করে 10 ফিট জায়গা আজকে পরিষ্কার করে আমাকে দেখাও, 1 ফিট করো, 2 ফিট করো। আর আমরা নাগরিকরা যাওয়ার পথে যদি মনে করি আমার বাড়ির পাশে একটা কচুরিপানা আমি টান দিয়ে সরিয়ে উপরে তুলে দিব, তাহলে তো হয়। আর আমি জেলা পরিষদ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কিশোরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা এই কচুরিপানা এবার যদি পরিষ্কার হয়, আমি জেলা পরিষদের আমাদের যারা পরিচালক আছেন এই কমিটির সাথে কথা বলে আমরা চেষ্টা করবে 2টা নৌকাকে ইঞ্জিন দিয়ে বসিয়ে 2টা মানুষকে পার্মানেন্ট মাস্টার রোলে জব দেওয়ার জন্য। ওনারা প্রতি মাসে মাসে ঘুরবে, প্রতিদিন ঘুরবে, প্রতি এলাকা ঘুরবে, ভাগ করে দিব। কোথাও যদি একটু কচুরিপানা পাওয়া যায় তুমি এটা ছেড়ে দিবে। তাহলে কি আপনি মনে করেন কচুরিপানা হতে পারে না? এক কচুরিপানা যদি না হয়, এই শহরে যে আপনি বসছেন, আপনার সাক্ষাৎকার দিচ্ছি, মশা কামড়াচ্ছে। অফিসার্স ক্লাবের মতো জায়গাতে মশা কামড়ায়, বাসায় মশা কামড়ায়, মশা কামড়ায় না কোথায়? এই কাজটা আমরা করতে পারবো। আমাদের এই শহরের মাঝখান দিয়ে একটা নদী যাচ্ছে, বাংলাদেশের কোনো জেলার মাঝখান দিয়ে আমার নদী নেই, অথচ কত দুর্ভাগা দেখেন। এই শহর সবচেয়ে বেশি অপরিচ্ছন্ন, অপরিষ্কার। আমাদের নাগরিক ভাইরা যারা আছেন তারাও যেখানে মনে হয় যেখানে পলিথিন ময়লা যেখানে মন সেখানে ফেলায়, আমরাও সেটা তুলতে পারি না, সঠিকভাবে ডাম্পিং করতে পারি না। সেটারই একটা সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের পৌরসভার যে প্রশাসক দায়িত্বে আছেন ডিডিএলজি মহোদয়, খুব চমৎকার মহিলা, উনি আসলে চেষ্টা করেন, তার উদ্যোগও আছে চেষ্টা করার। আসলে ওনারা তো প্রশাসক হইলে পরে সব কাজ সবসময় করা যায় না, পাবলিকের সাথে সামঞ্জস্য রাখতে। এটা ওনার সাথে আজকে আমার অনেক কথা হয়েছে এই পৌরসভার কচুরিপানা নিয়ে, যানজট নিয়ে, ফুটপাথ নিয়ে। খুব তাড়াতাড়ি ওই দিন আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি বলেছি যে খুব ইমিডিয়েট অ্যাড্রেস করতে হবে। আগে ডিসি সাহেবকে বলেছিলাম যে আপনি ফুটপাথ চাষ সহ এই কাজগুলো একটু করেন। উনি আমাকে বলেছিলেন যে ঈদের পরে উনি করবেন। তখন আমি বলেছিলাম যে আমাদের শেয়ারগুলো খুব নড়াচড়া করবে, বেশি দিন টিকে না। আপনি যে বলছেন ঈদের পরে করবেন, আপনার কি সময় আছে হাতে? আমার তো মনে হয় না আপনি সেই সময় পাবেন। আমার যে চেয়ার আছে এটাকে আমি সময় পাবো? আজকে আপনার সামনে কথা বলছি, কালকে যদি আমাকে তারেক সাহেব বলেন, যারা ভাবে যে আগামীকাল করবো, এদের আগামীকাল আসলে কোনোদিনই আসে না। আর আমি ঘুমতে উঠে প্রতিদিন ভাবি যে আজকে যদি আমি কাজগুলো শেষ করে ফেলতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ হতাম। এবং আমি আপনার সাথে কথা বলছি না, আমার পায়ে প্রচন্ড পেইন আছে। আমি আসলে এতক্ষণ বসে কথা বলার স্কোপ পাই না, বলতে পারি না। তারপরে ওই যে আপনার সামনে কথা বলছি, সকালে গেছি 9টায়, এখন বাজে কয়টা, আমি চলছে কথা বলছি। সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে অ্যাড্রেস করেছেন, আমাদেরকে বলেছেন এই কাজগুলো করতে। আমরা সফল হব ইনশাআল্লাহ। আমাদের মানুষ 17 বছর পরে আমাদেরকে বিশ্বাস করেছেন, আমরা সেই কাজগুলো করে যাব। আর আমি ব্যক্তিগতভাবে খুব আত্মবিশ্বাসী মানুষ। এই কিশোরগঞ্জ একটা সুন্দর কিশোরগঞ্জ, আমার সাধ্য অনুযায়ী যা করায় আমি সেটা করে যাব ইনশাআল্লাহ। আপনি দেখেছেন সুলাকিয়ার মাঠে আমি বলেছি গেট করার জন্য, আমি 1 মাস 13 দিনের মধ্যে সেই কাজ স্টার্ট করেছি। এবং সুলাকিয়া মাঠের উপরে নামাজ পড়তে যায়, দেখি ওখানে ফ্লোরে বসা যায় না। আপনি এবার নামাজ পড়তে যাবেন, একসাথে আমরা নামাজ পড়ব, আপনি দেখবেন সেটাকে টাইলস করে দিয়েছি। উপরে পানি পড়তো, প্রতি বছরই পর্দা দিয়ে ঢাকতে হতো। এবার কাজ শুরু করেছি, হয়তো ঈদের আগে চেষ্টা করবো শেষ করতে। আসলে চেষ্টা করে যাচ্ছি, মানে চেষ্টাটা করার আগেও দরকার হলো স্বপ্ন। যার ভিতরে স্বপ্ন আছে সেই তো স্বপ্নের পিছনে ছুটবে। আপনার জনপদকে যখন দেখবেন যে খুব রুগ্ন অবস্থায় আছে, এবং সেটা যদি আপনার ভিতরে যদি ক্রিয়া না করে, আপনি যদি অ্যাজ ইউজুয়াল দেখেন যে কি মানে আসলে আমরা অভিভাবক শূন্য ছিলাম। হ্যাঁ, যে আমাদের এই প্রবলেমগুলি অ্যাড্রেস করার মতো, এই প্রবলেমগুলি নিয়ে ভাবার মতো কোনো লোক ছিল না। তো আমি আশা করব দর্শক যে আমাদের শেষ কথাটা বলে দিই যে আপনি যেটা বলেছেন
যে আসলে কাজ করার জন্য আপনাকে একদম রাষ্ট্রপতি হইতে হবে, না আপনাকে এলজিআইডি মন্ত্রী হইতে হবে, আপনাকে মন্ত্রী হইতে হবে, এটা কোনো বড় ফ্যাক্টর না। না আপনি ছোট জায়গাতেই ছোট টাকা দিয়ে অনেক ভালো কাজ অনেক করতে বড় পারবেন। বড় কাজ করা যায়। উদ্যোগটা মেইন, জি মানে কোঅর্ডিনেশন যেটা আছে ওইটা মেইন। আপনি এটা করতে পারলে আমার ধারণা হয়ে যাবে। আমরা আমাদের নেতৃত্ব চেষ্টা করতেছি কোঅর্ডিনেটিং করে একসাথে মিলে একটা সুন্দর কিশোরগঞ্জ আমাদের সন্তানদের জন্য করার জন্য। আমরা প্রত্যাশা করি আপনাদের মাধ্যমে মেসেজগুলো থ্রু হবে, সেই প্রত্যাশা করে আমি কথা শেষ করছি এখানে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে তো অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন স্বপ্নবাজ মানুষদের কিশোরগঞ্জকে, এই কিশোরগঞ্জ আসলে হতভাগা অভাগা একটা শহর। এর কোনো অনেক বড় বড় লোকজন ছিল কিশোরগঞ্জে, যারা অনেক ক্ষমতা, কিন্তু কিশোরগঞ্জ নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, যে কারণে বরাবরই উন্নয়ন বঞ্চিত থেকেছে। যাই হোক, আমাদের আজকের অতিথি এবং ভবিষ্যতে যারা ইয়েতে আসবেন, বিভিন্ন রকম চেয়ারে বসবেন, তা আমি আপনাদের কাছে একটা অনুরোধই করতে চাই, যারা এরকম স্বপ্ন পোষণ করে দয়া করে তাদেরকেই বসাবেন, যেন আমাদের অন্তত নাগরিক চাহিদাগুলি তারা পূরণ করতে পারেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আপনার কাজকর্ম দেখেই আমার ইচ্ছা হয়েছে যেন আপনাকে একবার অন্তত মানুষের সামনে উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে। আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সারাদিন পরিশ্রান্ত, এখনো পর্যন্ত বাসায় ফিরেননি, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন।